গ্রামের মধ্যে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে তাকে গ্রামের সব ছেলে ভালোবাসতে চায়, কিন্তু ব্যাপারটা কি সেই মেয়েটাকে গুরুত্ব দেবে সেইটাই দেখার বিষয়। ঠিক হয়তো মনে করুন আমি একটা মেয়ের সঙ্গে, লিলি, ও লিলি কেমন আছো, লিলি ভালো আছো, লিলি আমি তো তোমাকে চিনি না, তুমি আমার সঙ্গে, না না আর কি, ওই জিজ্ঞেস করছিলাম তোমার বাংলা সাবজেক্টটা কেমন হয় লিলি। দেখবেন লিলি তো আমাকে পাত্তা দিল না, আমি তককে তককে থাকবো, দেখি লিলি কাকে পাত্তা দেয়। দেখবেন এই মেয়েটা ওই ছেলেটাকে পাত্তা দিল না বলে এই মেয়েটা যাকে পাত্তা দেবে এই ছেলেটার রাগ হবে সেই ছেলেটার উপরে। একে বাংলায় বলে সহজাত প্রতিহিংসা। ব্যাপারটা তাই, এক নারীকে যদি দুই পুরুষ ভালোবাসে, পুরুষে পুরুষে ঝামেলা বাঁধে, ঠিক তেমনি এক পুরুষকে যদি দুই নারী ভালোবাসে, আহা হা হা, দুই নারীর মধ্যে ঝামেলা বাঁধে। বলে শোন ললিতা, একবার আমাদের গোলক বৃন্দাবনে কৃষ্ণ প্রেম তো অনেকেই করে, কিন্তু দুইজন মেয়ে সবার সেরা, এক আমি আর এক বিরজা। বিরজা ভাবে রাধা যদি না থাকতো গোবিন্দ আমার পুরোপুরি হতো, আবার রাধা ভাবে বিরজা যদি না হতো গোবিন্দই আমার পুরোপুরি হতো। এই এক পুরুষকে ভালোবেসে দুই নারীর মধ্যে একটা মনোমালিন্য। তা বললি যখন, তাহলে বলি একটু সোজা হয়ে বসুন। হ্যাঁ, বলে শোন, গোবিন্দ একবার বাড়ি আসছিল গরু বাছুর চড়িয়ে বিকেল বেলা, আর গোবিন্দের বাড়ি আসার পথে আমার সংসার, ওই যে গানটা তো গাইলাম, গোবিন্দের বাড়ি আসার পথে রাধার বাপের বাড়ি। এখন গোবিন্দকে দেখে রাধা রানী বলে, বধূ হে, সারাদিন কত কষ্ট করে গরু বাছুর চড়িয়েছ, এসো এসো আমার কুঞ্জে আমার বাড়ি, আমি তোমায় একটু সেবা করি। তখন গোবিন্দ মাথার সঙ্গে তো বড় দাদা, সব কথা যদি পরিষ্কার করে বলা যেত তাহলে তো হয়েই যেত আর কি। সঙ্গে বড় দাদা শ্রীদাম, সুদাম, বলরাম আছে, প্রেমের কথা বলা যায় না। মাথার কালো চুল স্পর্শ করে গোবিন্দ রাধাকে ইশারায় বলল, রাতের বেলা তোমার সঙ্গে কেশর কুঞ্জে দেখা হবে। আর রাতের বেলা দেখা হবে মানে চুল কালো আর রাতও কালো, কেশর কুঞ্জে দেখা হবে, কুঞ্জ সাজাও, এখন বাড়ি যাই। এই বলে গোবিন্দ চলে গেল। এখন রাতের বেলা গোবিন্দ রাধার কেশর কুঞ্জে যাওয়ার তোড়জোড় করছেন, আর অন্যান্য দিন রাধার কুঞ্জে যাওয়ার সময় নূপুর দুটো খুলে যায় গোবিন্দ। কেন? রাধার কুঞ্জে যাওয়ার পথে পড়ে বিরজার বাড়ি, আর বিরজার হাতে যদি পড়ে ধরা, বিরজা গোবিন্দকে করবে হরণ। তাই বিরজার বাড়ির ওপর দিয়ে যেহেতু রাধার কুঞ্জ, ওই জন্য নূপুর গুলো খুলে যায়। আজকে তাড়াহুড়োর চোটে নূপুর ঘোড়া ডিম খুলতে ভুলে গেছে, এত তাড়াহুড়ো লেগে গেছে। এই নূপুর পরে যখন বিরজার বাড়ির ওপর দিয়ে রাধার কুঞ্জে যাচ্ছে গোবিন্দ, সুন্দর চেনা চেনা নূপুরের শব্দে বিরজা ভাবে, কি ব্যাপার, নূপুর বাজায় কে বাজায়, নূপুর বাজায় কে বাজায়, নূপুর বাজায় কে বাজায়, নূপুর বাজায়। একটা কথা দুটো মানে, কে বাজায় আর কে বাজায়, কে বাজাচ্ছে আর কেই বাজাচ্ছে। হ্যাঁ, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়। বিরজা বাইরে বেরিয়ে দেখে, হায় হায় রে, প্রাণ গোবিন্দ চলে যায়। গোবিন্দকে টানতে টানতে নিয়ে চলে গেল ঘরে। দুটো মিষ্টি মিষ্টি কথা বিরজা বলল, গোবিন্দ ভুলে গেল। ওইদিকে যে রাধাকে কথা দেয়া ছিল সে ভুলে গেছে। বিরজার সঙ্গে সারা রাত রসক্রিয়া চলছে। অন্যদিকে রাত 12টা বাজে, 1টা বাজে, রাধা রানী ভাবে কোথায় গেল বধূ, আসার কথা ছিল আসে না কেন, দেখি তো আছে কোথায় বলে রাধা রানী ধ্যানে বসলো। বসা মাত্রই দেখলো, ও আমাকে কথা দিয়ে বিরজার সঙ্গে রতিক্রিয়া দেখাচ্ছি মজা। এই বলে রাধা রানী ও পাগলিনীর মতো ছুটতে লেগেছে বিরজার বাড়ি, আজকে দুইজনকে হাতে নাতে ধরবে। রাধা রানী বলে, একে আমার স্বামী আয়ানকে ছেড়ে আমি পরপুরুষ তোমাকে ভালোবেসে জগতে এত কলঙ্কিনী, তার উপর তুমি আবার অন্য মেয়েকে সময় দিচ্ছ, দাঁড়াও তোমার হচ্ছে। ছুটতে ছুটতে রাধা রানী বিরজার বাড়ির দিকে যায়। অন্যদিকে গোবিন্দ জানতে পারে বিরজা গো
রাধারানী আসছে, কি হবে? সর্বনাশ। বিরজা বলে কোনো চিন্তা নাই, আমি আছি তো। কি হবে? বলে আমার এই বাড়ির মধ্যে আমি পুরো জল হয়ে বয়ে যাব, আর এই জলের মধ্যে তুমি কৃষ্ণ একটা সাপ হয়ে বয়ে যাবে। তা রাধা ঢুকলে চিনতে পারবে না, হলো। হ্যাঁ, এই রাধারানী যখন বিরজার বাড়ির দরজাটা খুলে ঘরের ভিতরে চরণটা রাখবে, দেখে মাটি আর নাই, খালি জল আর জল। দেখি জল কেন? রাধা আবার ধ্যানে বসলেন। ও, এত বোকা পেয়েছো আমাকে, ছলনা বুঝবো না। বুঝতে পারলো এই জলটাই হলো বিরজা, আর তার মধ্যে ওই দূরে সাপ হয়ে বয়ে যাচ্ছে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে রাধারানী মজা দেখানোর জন্য ধরলেন একটা ময়ূরের রূপ। এখন ময়ূরের প্রিয় খাদ্য কি? সাপ। এই সাপটা যখন জলের মধ্যে চড়তে চড়তে একটু কিনারের দিকে এসেছে, সেই ময়ূরটা নিজের ধারালো ঠোঁট দিয়ে সাপের গলাটা টেনে তুলে স্থলের উপর ফেলেছে। মানে ময়ূররূপী রাধারানী কৃষ্ণরূপী সর্পের গলা তুলে মাটির উপর ফেলেছে। কথিত আছে এই যে সর্পরূপী গোবিন্দের গলাটা ধরলো ময়ূররূপী রাধা, শোনা যায় এই গলাটা ধারালো ঠোঁট দিয়ে ধরার জন্যে গোবিন্দের গলা কেটে 2 ফোঁটা রক্ত পড়েছিল, মাটিতে পড়েছিল। এই রক্ত থেকেই নাকি মসুর ডালের জন্ম হয়েছে। ওই জন্য এটা বৈষ্ণব সেবায় লাগে না, যেহেতু এটা রক্ত দিয়ে হয়েছে, ওই জন্য বৈষ্ণব সেবায় মুগ ডালটাই ব্যবহার হয়, মসুর ডাল লাগে না। যাই হোক, কথিত কথা তাই বললাম। এখন যেই না গোবিন্দকে ফেলেছে স্থলের ওপর, তখন গোবিন্দ রাধাকে বলে, রাধে, নারী জাতিরা তো মান ভালো না, নারী জাতিরা তো মান ভালো না, অকারণ মানে পরিহরণ, নারী জাতিরা তো মান ভালো না, অকারণ মানে পরিহরণ, নারী জাতিরা তো মান ভালো না। কথা বলতে বলতে রাধারানী শান্ত হলো। রাধারানী ময়ূরের রূপ থেকে নিজের স্বরূপে, আর গোবিন্দ সাপের স্বরূপ থেকে নিজের স্বরূপে, বিরজা জলের স্বরূপ থেকে নিজের স্বরূপে দাঁড়ালো। গোবিন্দ বলে, এই যে লীলা হলো গোলকে, এই লীলা তো আমি তুমি আর বিরজা জানলো, মর্তের মানুষ জানবে কি করে? এই সুন্দর লীলাটা মর্তের মানুষকে জানানোর জন্য রাধে তোমার কাছে আমি একটু প্রার্থনা করি যে ময়ূরের রূপটা ধরে তুমি আমার গলাটা ধরে স্থলে তুললে, ওই ময়ূরের রূপ থেকে একটা পালক তুমি আমায় দাও, আর ওই পালকটা আমি আমার চূড়ায় রাখবো। মর্তের মানুষ আজীবন কাল আমার মাথার দিকে যখন দেখবে, চূড়ার মধ্যে ময়ূর পালকটা দেখবে, তাদের এই দিব্য লীলার স্মরণ হবে। দিব্য লীলা হবে, দিব্য লীলা শরণ হবে। তাই চূড়ার মাঝে ময়ূর পালক দোলে, চূড়া, আহা চূড়া, চূড়া সদাই বামে হেলে, চূড়া সদা বামে হেলে। চূড়ার মাঝে ময়ূর পালক দোলে। কেন? রাধা চরণ পাবে বলে চূড়ার মাঝে পালক দোলে। হরি বল। আরে আরে হরে 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 চূড়া সদা বামে হেলে, চূড়া সদাই বামে হেলে।